কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখনও যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই করে ফেলো। আর হ্যাঁ, প্রতিবার নতুন নতুন গল্পের নোটিফিকেশান পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আজ আমি তোমাদের শোনাতে চলেছি রিইউনিয়ন গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্ব যারা এখনও শোনোনি তারা গল্পের প্রথম পর্বটা একবার শুনে নিও। বন্যি আর অনল একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, কিন্তু কী কারণে ওদের হঠাৎ এই বিচ্ছেদ? পুরনো ভালোবাসার মানুষকে দেখার জন্য বন্যি ছুটে আসে রিইউনিয়ন পার্টিতে। এবার কি হতে চলেছে? দুজনের মধ্যে কি আবার কোনো সম্পর্ক গড়ে উঠবে, না ওরা এভাবেই কাটিয়ে দেবে জীবনটা? এটা জানার জন্য শুনতেই হবে গল্পের তৃতীয় পর্ব। গল্পের নাম রিইউনিয়ন। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। তাহলে চলো, তোমাদের আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই গল্পে। বন্যিশিখা সারা রাত ব্যালকনিতে বসেই অতীতের কথাগুলো ভাবছিল। কখন যে ও ওখানেই ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ফোনের যান্ত্রিক শব্দ জানান দিল সকাল হয়ে গেছে। বন্যি চেয়ার থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে একটা ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে একটি 9-10 বছরের মেয়ে ঘুমোচ্ছে। বন্যি ওর পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, অনিলা, ওঠো, সকাল হয়ে গেছে তো, স্কুল যেতে হবে না? বন্যি মেয়েটির কপালে একটি স্নেহের পরশ এঁকে দেয়। আর ঠিক তখনই মেয়েটি চোখ খুলে বন্যিকে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং বেটা, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, গাড়ি চলে আসবে তো। মাম্মা, এখন থেকে আমরা এখানে থাকবো? বন্যি হেসে বলল, হ্যাঁ বেটা, দেখবে তোমার আগের স্কুলের বন্ধুর মতো এখানেও অনেক বন্ধু হয়ে যাবে। আর তুমি তো সবার সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলো, দেখবে এই স্কুলেও তুমি খুব ভালো বন্ধু পাবে, আমার মন বলছে। অনিলা বন্যির কালে একটা হামি দিয়ে স্কুলের জন্য রেডি হতে চলে গেল। অনিলা স্কুলে চলে যাওয়ার পরই বন্যি ওর হসপিটাল বেরিয়ে যায়। আজ রবিবার, বন্যির রিইউনিয়ন পার্টিতে যাবে, তাই ও সুন্দর দেখে একটা ক্রিম রঙের ডিজাইনার শাড়ি বার করলো, তার সাথে গোল্ডেন ব্লাউজ আর হালকা কিছু গয়না, মুখে হালকা মেকআপ আর কাজল, লিপস্টিক, হাতে ওর প্রিয় ঘড়িটি, সাথে একটা ম্যাচিং ব্যাগ। বাড়ি থেকে বেরোবার সময় অনিলার সাথে দেখা হলো। ও ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল। বন্যিকে দেখে ও অবাক হয়ে বলল, মাম্মা, আজ তোমাকে খুব মিষ্টি লাগছে। তুমি সাজো না কেন গো? সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। এবার থেকে রোজ সেজে গুজে হসপিটালে যাবে। তাই? সাজলে ভালো লাগে বলছিস? হ্যাঁ মা, আমি মিথ্যে বলছি না। দেখবে আজ সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, সত্যি বলছি। বন্যি অনিলাকে একটু আদর করে বলল, সময় মতো খেয়ে শুয়ে পড়ো কেমন? আমার আসতে একটু দেরি হতে পারে। মিনুদি, ও মিনুদি, তুমি ওকে সময় মতো ডিনার করিয়ে দিও কেমন? টাটা মাম্মা, বাই। অনিলা হাত নেড়ে বিদায় দিল বন্যিকে। শহরের এক নাম করা হোটেলের টেরিসে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। শহরের সব নামি দামি ডক্টররা এসছেন। এখানে সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে। সফট ও হার্ড ড্রিঙ্কস দুটোই আছে। চাইনিজ, কন্টিনেন্টাল, থাই, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান, ইটালিয়ান, প্রায় সব রকম খাবারই এখানে রাখা হয়েছে, এক একজনের এক এক রকমের পছন্দের কথা মাথায় রেখে। অনেকেই এসে গেছে, সুন্দর কিছু টিউনও বাজছে, একজন বাজাচ্ছে গিটারে, পাশে কিছু মিউজিশিয়ানও আছে। একটা স্লো গানের টিউন বেজে চলেছে অনবরত। পরিবেশটা একদম মায়াবী লাগছে। ঠিক তখনই রিমলি আর রাজন্য ওখানে আসলো।
আগে থেকেই সুদি আর সুরঞ্জন ওখানে উপস্থিতি ছিল। ওরা সবাই গলা জড়িয়ে একে অপরকে অভিবাদন জানালো। প্রতিবারের মতোই রাজন্য আর সুরঞ্জনকে অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। আর ওরা আসতেই ওদের সামনে ওয়েটার কিছু সফট ড্রিঙ্কস দিয়ে গেল। কিরে, অনল আসবে না? সুরঞ্জনের দিকে তাকিয়ে বলল সুদীপ্তা। হ্যাঁ আসবে, আজ ওর একটা অপারেশন আছে, ওটা করে আসবে বলেছে। ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বলল সুরঞ্জন। আরে ও এলো বলে ফোন করেছিলাম, বললো অন দ্য ওয়ে। রাজন্য এগিয়ে এসে বলল কথাটা শেষ করেই সামনে তাকিয়ে দেখে অনল এসে ওদের দিকে তাকিয়ে হাসছে। ও এগিয়ে আসতে যাবেই তখনই কিছু মেয়ে ওকে ঘিরে ধরল। আর তা করবে নাই বা কেন? টল, ডার্ক আর হ্যান্ডসাম, চোখে রিমলেস চশমা, পরনে কালো কোট আর প্যান্ট, গ্রে শার্ট, মুখ ক্লিন সেফ। এই অভিব্যক্তি যে কোনো নারীকে আকর্ষণ করার জন্য কোনো নতুন ব্যাপার নয়। সব নারী স্বপ্নের পুরুষ এরকমই হয়। অনলও তেমনি অনেক নারীর স্বপ্নের পুরুষ। অনল সবার সাথে সুন্দরভাবে কথা বলেই ওর চোখ যায় সামনের দিকে। সেখানে রাজন্য আর সুরঞ্জনকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসে। তারপর দুজনকে একসাথে আলিঙ্গন করে। কিরে, কতক্ষণ? এই 15 মিনিট হলো, হাসতে হাসতে বলল সুরঞ্জন। হ্যাঁ রে অনল, আমাদের ব্যাচে এত সুন্দর সুন্দর মেয়ে ছিল, আগে তো জানতাম না রে। আজ তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এরা আগে কোথায় ছিল রে? রাজন্য কথাটা গ্লাসে চুমুক দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলছিল, তাই ও রিমলির মুখটা ঠিক দেখতে পায়নি। ওর মুখটা রাগে লাল হয়ে উঠেছে। অনল হাওয়া খারাপ বুঝতে পেরে রাজন্যর পাশে দাঁড়িয়ে ওকে রিমলির দিকে ঘুরিয়ে বলল, আসলে রিমলির মতো কেউ আমাদের বাচ্চা সুন্দরী আর স্মার্ট ছিলই না, তাই তুই দেখতে পাসনি। কথাটা বলেই অনল রাজন্যকে ইশারা করে রিমলিকে দেখায়। রাজন্য অনলের চোখ অনুসরণ করে রিমলির দিকে তাকাতেই ও একটা জোরে বিষম খায়। ঠিক তখনই সুরঞ্জন ওর কাঁধে হাত রেখে কানে কানে বলে, ভুল জায়গায় ঠিক কথা বলে ফেলেছিস ভাই, মনে হচ্ছে আমফান আসন্ন। কথাটা বলেই সুরঞ্জন অনলকে নিয়ে সামনে এগিয়ে যায় হাসতে হাসতে। আর যাবার সময় অনল রাজন্যর কানে কানে বলে গেল, এনজয় আনলিমিটেড ব্রো। রাজন্য মুখটা কাচুমাচু করে বলল, এনজয় না ছাই। তখনই রিমলি ঝাঁঝিয়ে বলে ওঠে, সত্যি তোমাকে আর শোধরাতে পারলাম না। তুমি একজন ডাক্তার হয়ে এখনো কলেজ বয়ের মতো আচরণ করো। তোমার না একটা ছেলে আছে, তুমি কি ভুলে যাও নাকি? এবার তো কন্ট্রোল করো নিজেকে। আরে জানো, আমি কি এমন বলেছি বলো তো? সুন্দরকে সুন্দর বলতে পারবো না নাকি? কোনোদিন তো দেখিনি, আমাকে মনোযোগ দিয়ে দেখতে, অভিমানের সুরে বলল রিমলি। এদিকে সুদীপ্তা ওদের কথা শুনে মনে মনে বেশ আসছে। কি যে বলো জানো, তোমাকে আর দেখার কি আছে? তুমি তো আমার মন মন্দিরে জুড়ে বসে আছো, যখন ইচ্ছা হয় ওখান থেকেই তো দেখে নিই। কথাটা কৌতুকের সুরে বলে ওঠে রাজন্য। রিমলি আবার ছাজিয়ে বলে ওঠে, এই বাজে কথা রাখো তো। কাল কাল থেকে তোমার জিম আর জগিং বন্ধ। 5টার বদলে 8টায় ঘুম থেকে উঠবে, তারপর লুচি আর পরোটা খেয়ে বেরোবে। রাজন্য মুখটা কাচুমাচু করে রিমলির দিকে চেয়ে বলে, এটাই কি শাস্তি জানু? রিমলি মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, হ্যাঁ তুমি যা ভাববে, বলেই ও অন্যদিকে চলে গেল। রিমলির চলে যাওয়ার দিকে তাকিয়ে রাজন্য হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে। সুদীপ্তা হাসতে হাসতে এগিয়ে এসে বলল, সত্যি তোরা দুটো এক রয়ে গেলি। কলেজেও এই রকম প্রায় দিন তোকে রাগ ভাঙাতে হতো। এই তোরা এত ঝগড়া করিস, রাগ করিস, তোরা রোম্যান্স করিস কখন রে? রাজন্য দুষ্ট একটা হাসি দিয়ে সুদীপ্তার কানে কানে বলল, সারাদিন রাগ করে থাকলেও
রাতে ঠিক ওর রাগ কমে যায়, আমাকে জড়িয়ে না শুলে ওর ঘুমই আসবে না যে। বাবা, এই যে টুরু লাভ বলেই জোরে জোরে হাসতে থাকে সুদীপ্তা। বাবা সুদি, কি ব্যাপার, এত হাসছিস যে? একটা চেনা গলার স্বর ওদের দুজনের কানে যেতেই ওরা পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। রাজন্য ও সুদীপ্তার চোখের পাতা স্থির হয়ে যায়। বন্যি ওদের কাছে এগিয়ে এসে বলল, কী রে, আমাকে চিনতে পারছিস না তোরা? ওরা একবার নিজেদের দিকে তাকিয়ে বন্যিকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, বন্যি তুই কোথায় ছিলি এতদিন? উফ, কি ভালো লাগছে তোকে দেখে, আর এখনো আগের মতোই সুন্দরী আছিস। বন্যিকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে কথাটা বলল রাজন্য। রাজন্য, তুই আবার শুরু করলি? এ কিন্তু আমাদের বন্যি, অন্য কেউ নয় যে তুই ট্রাই মারছিস। হাসতে হাসতে কথাটা বলল সুদীপ্তা। হ্যাঁ, না না, আমি মজা করছিলাম একটু। বন্যি রাজন্যর কাঁধে হাত রেখে বলল, বেশ হ্যান্ডু হয়েছিস দেখছি, কিন্তু এখনো একটু ক্যাবলা আছিস। হ্যাঁ রে সুদি, ওর স্বভাব এখনো যায়নি না? বন্যি সুদীপ্তার দিকে তাকিয়ে বলল, আর বলিস না, কিছুক্ষণ আগেই একটা ঝড় বয়ে গেল। হাসতে হাসতে বলল সুদীপ্তা। বন্যি রাজন্যকে একটা চিমটি কেটে বলে, বয়স হচ্ছে, স্বভাবগুলো পরিবর্তন কর। আরে এটাই তো জীবন ডিয়ার। হাসতে হাসতে বলল রাজন্য। বন্যি এদিক ওদিক তাকিয়ে বলল, এই আর কেউ আসেনি? রিমলি কোথায়? আর সুরঞ্জন? দাঁড়া দাঁড়া, সবাই আছে, ডাকছি। বলেই সুদি সুরঞ্জনকে মেসেজ করে এদিকে আসতে বলল। অনল আর সুরঞ্জন ওদের মেসেজ পেয়ে ওদের দিকে এগিয়ে আসে। বন্যি পিছন দিকে ফিরে থাকায় কেউ ওকে ঠিক ভালো করে দেখতে পায় না, তাই রাজন্যকে ইশারা করে জানতে চায় কে। রাজন্য হাসতে হাসতে বলল, তোরা এদিকে এসে দেখে নে, চিনতে পারিস কি না। রাজন্যর কথা শুনে ওরা অবাক হয়ে বন্যির সামনে এসে দাঁড়ায় আর দুজনেই চমকে যায়। সুরঞ্জনকে হালকা আলিঙ্গন করে বলে, বন্যি তুই? ভাবতেই পারিনি এভাবে দেখা হবে আবার তোর সাথে। কেমন আছিস বল, আর কোথায় আছিস? তারপর সুরঞ্জনকে আপাতমস্তক দেখে একটা শীষ বাজিয়ে বলে, লুকিং গুড। আমার বিয়ে না হলে তো ঠিক প্রেমে পড়ে যেতাম। বন্যি ওর কথায় হাসতে থাকে। এদিকে আর একজন ওকে দেখে প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বন্যির চোখ সেদিকে পড়তেই অনল চোখটা সরিয়ে নেয় আর চোয়াল শক্ত করে নেয়। বন্যি অনলের দিকে এগিয়ে এসে বলল, কী রে, কেমন আছিস? অনল মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে মাথাটা শুধু নাড়ে। কথা বলার মতো কোনো ভাষা নেই ওর কাছে। একটু পরেই রিমলি এসে বলল, বন্যি তুই এসে গেছিস, কখন আসলি? এই কথাতে ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে রিমলির দিকে তাকায়। তারপর সবাই একসাথে বলে ওঠে, তুই জানতিস আর আমাদের বলিসনি? আরে সারপ্রাইজ! তো বল, সারপ্রাইজটা কেমন লাগলো? আরে সারপ্রাইজ দেবো বলেই তো বলিনি। ঠিক এই সময় ওখানে অ্যানাউন্স হয়, সবাইকে ডান্স ফ্লোরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যার যার পার্টনারের সাথে গানের তালে তালে সবাইকে নাচতে হবে। সবাই যায় না, বেশ কিছুজন পাশে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে থাকে, একে অপরের হাত ধরে। তাদের মধ্যে অনল ও বন্যিও পড়ে। অনল ও বন্যি একে অপরের বিপরীতে দাঁড়িয়ে। অনলের চোখে শত শত প্রশ্নের ঝড়। বন্যিও উদাস নয়নে অনলকে দেখছে। 10 বছর পর ওকে দেখছে। আগে যাকে একদিনও না দেখে থাকতে পারতো না, আজ তাকে না দেখে 10টা বছর কাটিয়ে দিল। সময় কিভাবে বয়ে যায় সেটা
বোঝা যায় না। এইসব ভেবে বন্যি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বন্যি খেয়াল করে অনল ওর দিকে এগিয়ে আসছে। ও এদিক ওদিক দেখে আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছিল, আর তখনই ও ধাক্কা খায় একটা দেয়ালের সাথে। আর পিছনে যাবার রাস্তা নেই। বন্যি চোখ তুলে দেখে অনল সবাইকে পাশ কাটিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। একটা সময় অনল বন্যির সামনে এসে দাঁড়ায়। বন্যি ওর দিকে তাকাতে পারে না, মুখ নিচু করে থাকে। অনল বন্যির সামনে ডান হাতটা বাড়িয়ে দেয়। বন্যি খেয়াল করে ওকে অনেককেই লক্ষ্য করছে, তাই ও ধীরে ধীরে নিজের ডান হাতটা রাখলো অনলের ওপর। অনল ওর হাতের স্পর্শ পেয়ে একবার চোখটা বন্ধ করে নেয়। তারপর একটানে নিজের বুকের ওপর নিয়ে আসে বন্যিকে। তারপর ওরা ফ্লোরে গিয়ে গানের তালে তালে নাচতে থাকে। অনল বেশ শক্ত করে ওর হাতটা ধরে থাকে, আর একটা হাত দিয়ে ওর কোমর। বন্যি হালকা করে অনলের বুকে হাত রেখে একটা দূরত্ব রেখে ডান্স করতে থাকে। হঠাৎ অনল ওর কোমরটা ধরে নিজের দিকে টেনে নিয়ে এসে চোখে চোখ রাখে বন্যির। অনল বন্যির দিকে তাকিয়ে মনে মনে বলল, কেন বন্যি, কেন কেন আমাকে কিছু না বলে চলে গেলি? কেন তুই আমার থেকে হারিয়ে গেলি এভাবে? আমার ভুলের এত বড় শাস্তি তুই আমাকে দিতে পারলি বন্যি? তুই তুই জানিস না তোকে কত খুঁজেছি। কেন তুই হারিয়ে গেছিলি বন্যি, কেন? গানের ট্র্যাক চেঞ্জ হয় আর অ্যানাউন্স হয় পেপার ডান্স হবে। সবার পায়ের তলায় একটা করে পেপার রাখা হয়, আর বলা হয় ওই পেপারের উপর দাঁড়িয়ে ডান্স করতে হবে দুজনকে। যার পা বাইরে বেরোবে সেই আউট। সেই মতো গান শুরু হলো, আর সবাই সেইভাবেই ডান্স করতে শুরু করলো। এর ফলে অনল ও বন্যি বেশ অনেকটাই কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ পর ওই পেপারটাকে আরও একটা ফোল্ড করে ছোট করে দেওয়া হয়। ঠিক তখন অনল বন্যির কোমরটা দু হাত দিয়ে ধরে নিজের দিকে টেনে আনে, আর বন্যির চোখে চোখ রাখে। বন্যি বেশিক্ষণ তাকাতে পারে না অনলের দিকে। বন্যি এখনও অনলের চোখে সেই আগের মতোই ভালোবাসা দেখতে পাচ্ছে। অনলের চোখ দুটো চঞ্চল হয়ে উঠছে ক্রমশ। এদিকে এই রাউন্ডে বেশ কিছু কাপল আউট হয়ে গেছে। ফ্লোরে মাত্র 10 জনের মতো আছে। তার মধ্যে রাজন্য, রিমলি আর সুরঞ্জন ও সুদি। ওরা সবাই অনল আর বন্যিকে দেখে ইশারা করে বলছে, বেস্ট অফ লাক। পেপারটিকে আরও একটি ফোল্ড করা হলো। সবাই নিজের নিজের পার্টনারের আরও অনেক কাছে চলে আসে। এতক্ষণ অনল বন্যির সাথে একটা কথাও বলেনি। এখন অনল বলল, আমার পায়ের উপর দাঁড়া। না, আমার জুতোতে তোর লাগবে, বলে ওঠে বন্যি। কেন? আমার আঘাত লাগলে তোর কি? তোর কি মনে হয় তোকে ছাড়া আমি ভালো ছিলাম না আছি? আমি আহত হইনি। দিনের পর দিন তোকে খুঁজে না পেয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে মরেছি তোর জন্য বন্যি। অনলের কথা শুনে বন্যির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও অনলের বুকে মাথা রাখল আর 2 হাত দিয়ে অনলকে জড়িয়ে ধরল। অনল চোখ বুজে মাথাটা পিছন দিকে নিয়ে আবার বলে ওঠে, কেন কেন আমায় ছেড়ে চলে গেছিলি বল? সব বলবো অনল, সব বলবো, কিন্তু এই সময়টা আমাকে একটু উপভোগ করতে দে। তুই তুই আমার পায়ের ওপর দাঁড়া, আমার লাগবে না। বন্যি ওর কথা মতোই তাই করল। কিছুক্ষণ পর গান বন্ধ হয়ে গেল, আর ওরা চেয়ে দেখে ফ্লোরে কেউ নেই। ওরা ছিটকে যায় দুজনের কাছ থেকে, আর তখনই সবাই জোরে হাততালি দিয়ে ওঠে। একজন এসে বিজয়ীর নাম ঘোষণা করল, আর সেটা অনল আর বন্যি। কিছুক্ষণ পর ডিনার করে
সবাই একে একে বেরিয়ে যায়। বন্যিও সবাইকে বাই বলে পার্কিংয়ের দিকে এগিয়ে যায়। ও গাড়ির দরজা খুলতে যাবেই তখনই ওর মনে হলো কেউ ওর মুখটা চেপে ধরেছে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? বন্যিকে কে এভাবে আক্রমণ করলো সেটা জানার জন্য তো পরের পর্ব শুনতেই হবে। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।